আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক, সম্মানিত ভিউয়ার্স, পরিমডেল অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণিমডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে আমরা ফিজিক্স ক্লাস নিয়েছিলাম এই টাইমে। আজকেও এখন ফিজিক্স ক্লাস হবে, পদার্থবিজ্ঞান ক্লাস হবে। পদার্থবিজ্ঞানের আজকেই চতুর্থ অধ্যায়ের শেষ পর্ব, অর্থাৎ চতুর্থ পর্ব, নবম অধ্যায়ের চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। আজকে সৃজনশীল সমস্যার সমাধান করব। চলো আজকে তোমাদের জন্য যে সৃজনশীল সমস্যাটি নির্ধারণ করেছি সমস্যাটি দেখে নিই। ইতিমধ্যে তোমরা আশা করতে পারি যে কাগজ কলম নিয়ে, খাতা কলম নিয়ে বসে আছো এবং অপেক্ষা করছো। কেউ কেউ হয়তো অপেক্ষা করছো, কেউ আবার পরে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে সৃজনশীল সমস্যাটি সমাধান করেছি সেটি নবম অধ্যায়েরই সৃজনশীল প্রশ্ন, এবং এই প্রশ্নটির কুমিল্লা বোর্ড 2000, সকল বোর্ড 2018 সালের এসেছিল। 5 নম্বর সমস্যা ছিল সেটা। উদ্দীপকটা হলো একটা চিত্র। চিত্রটার মধ্যে এটা কি ধরনের দর্পণ দেওয়া আছে। এটা দর্পণ নেয়া, আলোর প্রতিসরণ প্রতিফলন দুটোই হয়। প্রতিফলন প্রতিসরণ, দর্পণে আলোর প্রতিফলন ঘটে। প্রতিফলনের সাথে প্রতিসরণের একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে দর্পণটা আছে, যে চিত্রটা আছে, আলোক কেন্দ্র হলো সি, বক্রতার কেন্দ্র হলো সি, আর এখানে যদি একটা বিন্দু দেওয়া তুমি, তাহলে সেটা হবে মেরু। আর এফ হলো প্রধান ফোকাস। এই মেরু থেকে এই বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা, সেটা ফোকাস দূরত্ব। বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার। চিত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু, এইটা হলো লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুটার দূরত্ব দেওয়া আছে 10 মিটার। পরের প্রশ্ন হলো অপটিক্যাল ফাইবার কি? পরের প্রশ্ন, কোনো লেন্সের ক্ষমতা 2D বলতে কি বোঝায়? ডি মানে ডায়াপ্টার। গ, বিম্বের দূরত্ব নির্ণয় করো। ঘ, একটি যদি লক্ষ্যবস্তুটিকে আয়নার সামনে 5 মিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট বিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমস্যাটি সমাধান করব। প্রথমে আমরা ক নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার তোমরা নিশ্চয়ই অপটিক্যাল ফাইবারের নাম অনেকেই শুনেছ, বেশিরভাগই শোনার কথা। নবম শ্রেণীতে যারা আছো তারা হয়তো কেউ শুনছো, কেউ শোনো নাই, কিন্তু তারপরেও শোনার কথা, যেহেতু অষ্টম শ্রেণীতে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা আছে। অপটিক্যাল ফাইবার হলো সরু ও নমনীয় কাঁচতন্তু, যেটা আলো পরিবহনের কাজে ব্যবহার করা হয়। আর এই অপটিক্যাল ফাইবারটা সাধারণত চিকিৎসা ক্ষেত্রে এবং যোগাযোগ ব্যবস্থায়, টেলিকমিউনিকেশন ব্যবস্থায়, ইন্টারনেট ব্যবহারের কাজে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। তাহলে এটা হলো সরু নমনীয় কাঁচতন্তু। নমনীয় মানে নরম কাঁচতন্তু। এটার ভিতর দিয়ে কি থাকে? পুরু থাকে, ভিতরে গোল থাকে, আর ভিতরের দেয়ালের মধ্যে আলোর প্রলেপ থাকে, আয়নার দর্পণের প্রলেপ থাকে। প্রলেপ থাকার কারণে এটার মধ্যে আলোর বারবার প্রতিফলন হয়, পুনঃবন্দিন প্রতিফলন হয়, এভাবে আলোক রশ্মি বের হয়ে যায়। প্রশ্ন যেহেতু এত বড় করে লিখতে হবে না, শুধু অল্প একটু লিখলে চলবে। অপটিক্যাল ফাইবার হলো সরু ও নমনীয় কাঁচতন্তু বা প্লাস্টিক তন্তু হতে পারে অপটিক্যাল ফাইবার, যা আলোক পরিবহনে ব্যবহৃত হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল অনুধাবনমূলক সমস্যা। কোনো লেন্সের ক্ষমতা 2D বলতে কি বোঝায়? লেন্সের ক্ষমতা 2D মানে ডায়াপ্টার। 3D বলতে কি বোঝায়? ডি দিয়ে বোঝায় ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? লেন্স, এটা দর্পণ। লেন্স নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। লেন্স তো দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। এটা হলো উত্তল লেন্স, তারপরে অবতল লেন্স এরকম একটা প্রধান অক্ষ থাকে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, এটাই হলো প্রধান ফোকাস।
এখানে কি ঘটবে, ছড়িয়ে পড়বে। এগুলি যদি পিছনের দিকে বাড়ায় তাহলে সবগুলি মনে মনে একটা বিন্দু থেকে সরে যাবে। এটা হলো প্রধান ফোকাস। দেখুন লেন্সের ক্ষমতা কি, কোনো লেন্স প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে যত দূরে বা যত কাছে মিলিত করতে পারে সেটাই তার ক্ষমতা। যে লেন্স একগুচ্ছ আলোকরশ্মিকে লেন্সের যত নিকটে মিলিত করতে পারে ওই লেন্সের ক্ষমতা সবচেয়ে বেশি। এখন আমাদের প্রশ্নটি ছিল যে কোনো লেন্সের ক্ষমতা 3 ডায়োপ্টার বলতে কি বোঝায়। তাহলে 3 ডায়োপ্টার বলতে বোঝায় লেন্সটা যেহেতু 3 ডায়োপ্টার, এটা প্লাস কোনো চিহ্ন নেই মানে এটা ধনাত্মক চিহ্ন, আর উত্তর লেন্সের ক্ষমতাই হয় ধনাত্মক। এটা উত্তর লেন্স, এটার ফোকাস দূরত্ব ধনাত্মক হবে, এটা উত্তর লেন্স, এটার ফোকাস দূরত্ব হবে ঋণাত্মক। আমাদের এই প্রশ্ন অনুযায়ী এটা এই উত্তর লেন্সের কথা বলা হয়েছে। উত্তর লেন্সের অর্থাৎ লেন্সটি উত্তর লেন্স, যেহেতু লেন্সের ক্ষমতা হলো 3 ডায়োপ্টার, তাহলে 3 ডায়োপ্টার এটা ধনাত্মক, সেই জন্য এটা হবে উত্তর লেন্স। তাহলে লেন্সের ক্ষমতা 3 ডায়োপ্টার বলতে প্রথমে আমরা বুঝবো এই লেন্সটা একটা উত্তর লেন্স। কীভাবে বুঝবো উত্তর লেন্স, যেহেতু ক্ষমতাটা ধনাত্মক দেওয়া আছে। তারপরে আরও বুঝবো যে লেন্সটি তার আলোক কেন্দ্র থেকে 1/3 মিটার দূরে কি করতে পারে, একগুচ্ছ আলোকরশ্মিকে মিলিত করতে পারে। কারণ লেন্সের ক্ষমতা বের করে সূত্র P = 1/f, অর্থাৎ ফোকাস দূরত্ব যত ক্ষমতা হবে তত। তাহলে লেন্স ক্ষমতা কি হয়ে যাব, ফোকাস দূরত্ব কত হয়ে যাব, f = 1/p। তাহলে এখানে p এর জায়গায় কত হয়ে যাব, 3 ডায়োপ্টার। তার মানে 1/3 মিটার দূরে লেন্সটি তার আলোক কেন্দ্র থেকে 1/3 মিটার দূরে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে মিলিত করতে পারে। এটাও বোঝায়। তার মানে প্রথম হলো লেন্সটি ধনাত্মক, তারপরে হলো লেন্সটি তার আলোক কেন্দ্র থেকে 1/3 মিটার দূরে একগুচ্ছ আলোকরশ্মিকে মিলিত করতে পারে। আর 3 নম্বর যদি দিই আমরা, 3 নম্বর পয়েন্ট দেওয়া যায় যে লেন্সটি একগুচ্ছ আলোকরশ্মিকে 1/3 মিটার দূরে অভিসারী করে। এই যে মিলিত হয় সেটাকে বলা হয় কি, অভিসারী করা। এটাকে আমরা বলতে পারি যে অভিসারী করা। এই হলো ক্ষয়ের সমস্যা। এবার আসো বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে বিম্বের দূরত্ব, আমাদের সমস্যাটি ছিল লক্ষ্যবস্তুর দূরত্ব কত মিটার, 10 মিটার। এই চিত্রের মধ্যে লক্ষ্যবস্তুটা এই মেরুবিন্দু থেকে এই 10 মিটার দূরে, এইটুকু দূরত্ব হলো 10 মিটার। আর এখানে লক্ষ্যবস্তুটা আছে। লক্ষ্যবস্তুর রশ্মিচিত্র আঁকার পর একটা প্রতিবিম্ব পাওয়া যাবে, সেখানে চিত্র আঁকতে এখন এই গয়ের সমস্যার মধ্যে চিত্র আঁকতে হবে না, শুধু দূরত্বটা নির্ণয় করতে হবে। এটা হবে গাণিতিক সমস্যা আর কি। তো দূরত্ব নির্ণয় করার জন্য আমরা কি বের করব, বিম্বের দূরত্ব নির্ণয় করব। দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইউ সমান হলো 10 মিটার। আর বিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল হোয়াট সেটা আমাদের বের করতে হবে। আর আমরা এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 7 মিটার, তাহলে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাই বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 14 মিটার, তাহলে ফোকাস দূরত্ব হয়ে যাবে অর্ধেক, তাহলে সেটা হয়ে যাবে 7 মিটার। বোর্ডে তোমাদের জন্য ক্ষয়ের উত্তরটি আমি লিখেছিলাম। লেন্সটির উত্তর, লেন্সটির ফোকাস দূরত্ব 1/3 মিটার। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ লেন্সটিতে আপতিত হয়ে প্রতিসরণের পর লেন্স থেকে 1/3 মিটার দূরে অভিসারী হবে, এটা বলেছিলাম। এবার আমরা বয়ের সমস্যাটি সমাধান করব। হতে পারে লেন্সের ফোকাস দূরত্ব, লেন্সের বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা, আর হলো 14 মিটার। সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক, f = r/2।
তার মানে 14 মিটার বাই 2 7 মিটার। 7 মিটার হলো f এর মান। আর বের করতে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব কত। লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা জানি না। লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ভি ইকুয়াল হোয়াট? লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 10 মিটার। আর বিন্দুর দূরত্ব বের করতে হবে। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 10 মিটার। বের করতে হবে বিন্দুর দূরত্ব। ভি ইকুয়াল হোয়াট? প্রিয় শিক্ষার্থীরা, ভি ইউ এফ এর সাথে সম্পর্ক রেখে একটি সূত্র আছে, সেটা হলো 1/v প্লাস 1/u সমান 1/f। এই সূত্রটা ব্যবহৃত হবে। আমি একটু মুছে ফেলি। জানা আছে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, অথবা 1/u প্লাস 1/v সমান 1/f। সেখান থেকে আমাদের v এর মান বের করতে হবে। তাহলে 1/u টা ডান দিকে নিতে হবে। 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u। মান বসাবো আমরা। মানগুলি আমাদের মনে আছে। u এর মান 10, f এর মান 7, বা 1/v সমান 1/f মানে 7 আর 1/u মানে 10, বা 1/v সমান লসাগু 7 10 70, 7 দ্বারা ভাগ করলে 10, 10 দ্বারা 1 এর গুণ করলে 10 এসে 10, আর এখানে 7 10 70, 7 দ্বারা 1 গুণ করলে 7, 1/v ইকুয়াল 3/70। v কি হবে? এটা উল্টা হয়ে যাবে। যদি আমরা v এর মান বের করতে চাই তাহলে 70 উপরে যাবে, 3 নিচে যাবে, 70/3। সুতরাং v সমান ভাগ করলে হয় 3 দুগুণে 6, এটা আছে 1 10, 3 3 9, 333 আসবে। তাহলে v এর মান পেলাম 23.3 মিটার, 33 মিটার। তার মানে আমরা বলতে পারি যে বিন্দুর দূরত্ব, সুতরাং বিন্দুর দূরত্ব হবে 23.33 মিটার। তার মানে 23.33 মিটার দূরে, ল্যান্স থেকে 23.33 মিটার দূরে একটা প্রতিবিম্ব গঠিত হবে। বক্রতার ব্যাসার্ধের বাইরে গিয়ে হবে তাহলে সেটা। এবার আসো ঘয়ের সমস্যাটি আমরা সমাধান করব। তার আগে ঘয়ের সমস্যাটি আবার একটু দেখে নিই। সেখানে কি বলা হয়েছিল? ঘ, যদি লক্ষ্যবস্তুটিকে আয়নার সামনে 5 মিটার দূরে রাখা হয়, লক্ষ্যবস্তুকে আয়নার সামনে 5 মিটার দূরে রাখা হয়, লক্ষ্যবস্তুটা আছে 10 মিটার দূরে। এখন যদি সামনে 5 মিটার দূরে রাখা হয়, তবে সৃষ্টবিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। কালকে আমরা রশ্মিচিত্র দেখেছিলাম লেন্সের ক্ষেত্রে, এখন এটা দর্পণের ক্ষেত্রে হয়ে যাবে। এর আগের চ্যাপ্টারে দর্পণ ছিল, দর্পণ নিয়ে আমরা ক্লাস করেছিলাম।
মিটার দূরে, এটা হলো প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র 7 মিটার, তাহলে 5 মিটার দূরে ধরলাম লক্ষ্যবস্তু। এখানে লক্ষ্যবস্তুটা আমরা ভয়ের সমস্যাটি সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মনে করি লক্ষ্যবস্তুটা হলো ও এ, দর্পণের উপর 5 মিটার দূরে, ও এ হলো 5 মিটার। এখানে একটা বিন্দু দিতে পারি, ও এম 5 মিটার। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি দর্পণের উপর আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যায়। কালকে আমরা এটা করেছিলাম, এটা গেল প্রধান ফোকাস দিয়ে। প্রধান ফোকাস দিয়ে গেল। এবার কোনো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, দর্পণের উপর যদি বক্রতার কেন্দ্র বরাবর পড়ে, তাহলে সেটা আবার একই পথে কি হবে, চলে আসবে। এই পথে গেল, আবার এই পথে ফিরে আসলো। এই দুটি রশ্মি, প্রতিসরিত রশ্মি, এটা যখন গেল, এখান থেকে গেল যখন, তখন সেটা আবার যেহেতু বক্রতার কেন্দ্র বরাবর ছিল আলোকরশ্মিটা, শীর্ষবিন্দু থেকে দর্পণের উপর গিয়ে আপতিত হয়েছে, আবার কি হলো, একই পথে ফিরে আসলো। এখন এই প্রতিসরিত রশ্মি দুটো এখানে আস্তে আস্তে কি হবে, দূরত্ব বেড়ে অনেক দূরে চলে যাবে, অসীম দূরে যাবে, কোথাও মিলিত হবে। তাদেরকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, রশ্মি দুটিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে এই জায়গায় মিলিত হয়েছে। তাহলে এটাকে আমি এ ড্যাশ ধরি, তাহলে এ ড্যাশ বিন্দুটাই হবে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বা বিম্ব। প্রধান করে এদিকে বাড়াই, বাড়ানোর পর যেহেতু ও বিন্দু দর্পণের পাদবিন্দু প্রধান অক্ষের উপরে আছে, তাহলে বিম্বটাও প্রধান অক্ষের উপরেই থাকবে। সেজন্য এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি, ওই লম্বের পাদবিন্দুটাই হয়ে যাবে ও ডট দিলাম, লম্বের পাদবিন্দু ও ডট, তাহলে ও ডট বিন্দু হবে ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব, আর এ ডট বিন্দু হলো এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, প্রথমে আমরা কি করেছি, চিত্রটা এঁকেছি। চিত্রটা আঁকার জন্য দর্পণটা আঁকলাম। দর্পণের ফোকাস দূরত্ব 7 মিটার, বক্রতার ব্যাসার্ধ হলো 14 মিটার। এখান থেকে এম থেকে এখানে এম নাম দিয়েছিলাম, তাহলে এম আর এফ হলো 7 মিটার। সেখান থেকে আমি 5 মিটার দূরত্বে লক্ষ্যবস্তুটা দিলাম ওই। লক্ষ্যবস্তুটা লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হলো। এটা নাম দিতে পারো, দিলে সমস্যা নাই। এ, এখানে দিলাম বি, এটা বিডি পথে চলে গেল। এবার প্রধান অক্ষ থেকে শীর্ষবিন্দু থেকে আরেকটা আলোকরশ্মি এই বক্রতার কেন্দ্র বরাবর ছিল আর কি, যেটা আপতিত হলো, দিয়ে ধরো কি অবস্থানে গেল, ডিই এই পথে গেল। যেহেতু এটা বক্রতার কেন্দ্র বরাবর ছিল, তাহলে একই পথে আবার এটা প্রতিসরিত হয়ে যাবে, দর্পণ যেহেতু সেট করতে পারবে না।
এখন এ প্রতিসরিত রশ্মি দুইটা ইসি আর একটা হলো বিডি। প্রতিসরিত রশ্মি দুইটা সামনের দিকে কোথাও মিলিত হয় না, বাস্তবে কোথাও মিলিত হবে না, যেহেতু এটা আস্তে আস্তে দূরত্ব বাড়বে। এই রশ্মি দুইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি সোজা, তাহলে পিছনের দিকে বর্ধিত হলে তারা একটা বিন্দুতে মিলিত হয়। মনে করি সেই বিন্দুটার নাম হলো এ ডট। তাহলে এ ডট বিন্দু হলো এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব, আর ও এর লক্ষ্যবস্তু যেহেতু দর্শন লম্বভাবে আছে, এই জন্য এটার প্রতিবিম্বটাও লম্বভাবে থাকবে। তাই এই ডট বিন্দু থেকে এই দর্পণের প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকবো। লম্বের পাদবিন্দুটা হবে ও বিন্দুর প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা হলো এ ডট ও ডট, লক্ষ্যবস্তু হলো এ ও বা ও এ, তাহলে প্রতিবিম্ব বা বিম্ব হবে ও ডট এ ডট। এই যে প্রতিবিম্বটা, এটা লক্ষ্যবস্তুর চেয়ে বড়, তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে? আকৃতি প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর আকৃতি প্রকৃতি ও অবস্থান, মানে কোথায় লক্ষ্যবস্তুটা প্রধান অক্ষের কোথায় গঠিত হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি লক্ষ্যবস্তুর আকৃতি হলো ছোট নাকি বড়? এটা হলো ছোট, এটা হলো বড়, তাহলে এটা হলো বিবর্ধিত। তারপরে প্রকৃতি বলতে এটা কি সদ্বিম্ব নাকি অসদ্বিম্ব, বাস্তব প্রতিবিম্ব নাকি অবাস্তব প্রতিবিম্ব? এখানে আলোকরশ্মি দুটি প্রকৃতপক্ষে মিলিত হয়নি, আমরা পিছন থেকে বর্ধিত করছি তারপরে মিলিত হয়েছে। যদি প্রকৃতপক্ষে মিলিত হইতো তাহলে এই পাশে মিলিত হতো, এই জন্য এটা হলো অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রকৃতি হলো অবাস্তব প্রতিবিম্ব। আর অবস্থান কোথায় হবে? অবস্থান হবে দর্পণের পিছনে। দর্পণের সামনে, এটা হলো দর্পণের পিছনে। দর্পণের পিছনে এই হলো আকৃতি প্রকৃতি আর হলো অবস্থান। তো শিক্ষার্থীরা, আজকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। তোমরা এই অধ্যায়ে আরও সৃজনশীল আছে, তোমরা সেগুলি বাসায় প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে আবার একটি নতুন অধ্যায় নিয়ে আসবো। একদিন, 2 দিন, 3 দিন যা লাগে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, তারপর অধ্যায় সৃজনশীল করব। আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।